আমি কি নিচে প্রেস করব? Okay, first of all, considering the development and huge demand in robotics and automation, so BUET, based on the proposal from BUET, ICT division provided a good amount of funding to BUET in 2016 for the development of a Center for Excellence in BUET. And later on in 2019, Honorable State Minister inaugurated BUET Robotics Lab. এরপরে ল্যাব থেকে কার্যক্রম যখন শুরু হয় আমরা অনুভব করি যে না এর পরিধি আরো ব্যাপক হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা আমাদের আরেকটা প্রপোজাল আমরা প্রিপেয়ার করি এবং তার প্রেক্ষিতে 2022 সালে ইনস্টিটিউট অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন বুয়েট সিন্ডিকেটের অনুমোদন লাভ করে। The vision of this IRAB, Institute of Robotics and Automation, is to develop skilled manpower and innovative technologies, considering the fourth industrial revolution and sustainable development. And our mission is to help our country achieving sustainable development in the industrial sector as well as other sectors. We have a couple of objectives. For example, to develop cutting-edge laboratories, establish collaboration, and regularly conduct training program, workshop, seminar, conferences, competitions, and to achieve industrial collaboration and contribute industrial automation and contribute national policy making as well as providing technical solutions and technical support. So আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে, আমাদের হকাই টিম পুরো এশিয়া প্যাসিফিকে চ্যাম্পিয়ন হয়েছে, যার উদ্দেশ্য ছিল ড্রোন প্রতিরোধের জন্য, ড্রোনের যে ডেঙ্গু প্রতিরোধের জন্য ডেঙ্গু ব্রিডিং জোন যেগুলো, সো ডেঙ্গু ব্রিডিং জোন ডিটেক্ট করা এবং সেগুলোকে প্রতিহত করা, ড্রোন বেস প্রজেক্ট। তো এটা এখানেই হোস্টেড হয়েছে এবং এখানকার ইকুইপমেন্ট দিয়েই এটা তৈরি করা হয়েছে। তা আমরা রেগুলারলি ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে থাকি, যেমন আমরা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর উপর ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি। এটা 2 মাস ব্যাপী ট্রেনিং ছিল, কোনো একদিনের ট্রেনিং না। আমরা রোবোটিক্স সিমুলেশন সফটওয়্যারের উপর ট্রেনিং আয়োজন করেছি। আমরা hands-on robotics for inter-university students training as well as competition আয়োজন করেছি। আমরা ক্লাইমেট চেঞ্জের উপর বলে রোবটস ফর ক্লাইমেট চেঞ্জ, তার উপর ট্রেনিং এবং কম্পিটিশন আয়োজন করেছি এবং স্টেজ 1 স্টেজ 2 আমরা এটা ইন্টারন্যাশনাল স্টেজ 1 স্টেজ 2 রাউন্ড করেছি। আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল যে ইন্টারন্যাশনাল ব্রেন অটোমেশন সিম্পোজিয়াম ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনের সাথে কোলাবোরেশনে আমরা এই সিম্পোজিয়ামটা আয়োজন করতে পেরেছি, ব্রেন অটোমেশন। আমরা রেগুলারলি টেকনিক্যাল সিম্পোজিয়াম করছি, স্মার্ট সিটিজের উপরও টেকনিক্যাল, স্মার্ট ক্লাইমেটের উপরও টেকনিক্যাল সেমিনার করেছি। আমরা এছাড়াও ডিফারেন্ট কম্পিটিশন আয়োজন করেছি। আমাদের বুয়েট রোবোটিক সোসাইটি আছে, তাদের সাথে কোলাবোরেশনে আমরা কম্পিটিশন করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ মেলায় অংশগ্রহণ করেছি হুয়েইর সাথে সহযোগিতায়। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আমাদের এখানে হোস্টেড হয়েছে, আমাদের ল্যাব ভিজিট করেছে। এছাড়াও আমরা আমাদের একটা বড় সাফল্য, ফর দ্য ফার্স্ট টাইম রোবোটিক্স অ্যান্ড অটোমেশনের একটা ক্রেডিট কোর্সের ল্যাব আমরা হোস্ট করতে পেরেছি। আমরা থ্যাঙ্কস টু ট্রিপল ই ডিপার্টমেন্ট, তাদের ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের যে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন কোর্সটা 4th ইয়ারে অফার্ড হয়েছে, আমরা এখানে সেই ল্যাবের হোস্টিং করেছি। 65 স্টুডেন্টস এটা কিন্তু ক্রেডিট কোর্স করেছে এবং 6টা পূর্ণাঙ্গ ল্যাব এক্সপেরিমেন্ট আমরা এখানে ডেভেলপ করেছি এবং ড্রোন বেসড 2টো প্রজেক্টও তারা করেছে। আপনারা দেখেছেন একটু আগে, এটা আমাদের আসলে রোবো সেবা ভার্সন 1 হেলথ অ্যাসিস্টিভ রোবট। সো আসলে অবজেক্টিভ অসুস্থ বা বয়স্ক মানুষদেরকে সহায়তা করা। আমরা আরও পরে দেখতে পারবো। এটা আসলে আমাদের যে ওপেন স্পেসটা আছে সেটার ইন্টেরিয়র ডিজাইন এবং যেটা আসলে দেখতে হবে ফিউচার লুক, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় অলরেডি এটার পুরোটাই ডিজাইন এবং ফিনান্স অনুমোদন করেছেন। সো থ্যাংক ইউ ফর your patience.
আমি এখন ছোট্ট একটা 1 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আছে। এটা আইবি কনভেনশনে আমাদের রোবোটিক্স ল্যাবের আসলে বেশ কিছু স্ন্যাপস নেওয়া হয়েছিল। আহ, তারই একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। মাননীয় প্রধানমন্ত্রী আইবির কনভেনশন অনুষ্ঠানে যে তাকে প্রেজেন্টেশন দেখানো হয়েছিল স্মার্ট বাংলাদেশের, তার একটি অংশ আসলে এখানে আছে। আমি শুরুতেই আসলে বলে রাখি, আমাদের এইখানে আমরা সবাই ভলেন্টিয়ার বেসিক্যালি। আমি ডিরেক্টর, বাকি অ্যাপয়েন্টেড যে স্টুডেন্টস তাদের সহায়তায় সব কিছু করা। এবং ল্যাবে আমাদের সোহেল রানা আছে ইঞ্জিনিয়ার, এবং সাইফ আছে ইঞ্জিনিয়ার। এছাড়া কিন্তু আমাদের ওই ধরনের কোনো স্টাফ নেই আর কি। তো এটা হেলথ অ্যাসিস্টিভ রোবটটা আসলে ওইভাবে যে কোনো এক জায়গা থেকে একটা জিনিস নিয়ে আরেক জায়গায়, যেমন ওইখানে ওষুধ ডেলিভারিটা দেওয়া হয়েছিল, তো এটা তো লাইভ ভিডিও। তো ওষুধ নিতে গিয়ে তাকে অনেকক্ষণ ঢালতে হয়েছে আসলে, ওষুধটা পড়ছিল না ঠিক মতো। তো ও, অনেক নিচে গিয়ে তারপর ডেলিভারিটা হয়েছে। তা আমাদের ডিফারেন্ট ইকুইপমেন্টস আছে, সেগুলো আমরা একটা জাস্ট কুইকলি 5 মিনিটসের একটা রাউন্ড ট্রিপ দিব এই অনুষ্ঠানটার পরেই। এটা আসলে নাও রোবট, এটা কমার্শিয়াল রোবট, কিন্তু ইন্টারেস্টিং, আপনি যেভাবে তাকে শেখাবেন সে সব কিছু করতে পারে। সে ইমোশন বোঝে, বাংলা ইংরেজি ভাষা যদি শেখানো যায় সেগুলো সে সেভাবে করতে পারে। এটাই আমাদের একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন ছিল আইরাপ নিয়ে। তা আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর আব্দুল জব্বার খান, প্রো ভাইস চ্যান্সেলর, বুয়েট, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। আজকে বক্তব্য আমি একেবারেই সংক্ষিপ্ত করব, কারণ আজকে আমাদের সবারই অনেক ব্যস্ততা আছে। আবার আজকের দিনটি খুব ভালো একটি বিশেষ দিন। সকালটাই শুরু হলো রোবো সেবার কাছ থেকে ফুল পেয়ে। তারপরে আমরা আজকে যে কাজে এসেছি সেটা হচ্ছে আইর্যাবের ইনঅগারেশন। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে আজকেই কিন্তু আমরা আমাদের প্রথম বুয়েট রুফটপ সোলার প্রজেক্ট, সেটিরও কিন্তু উদ্বোধন আজকে হবে, অর্থাৎ সেটির ডেট অফ কমিশনিংও আজকে। তো সেটি এরপরেই আমাদের 11টার সময় হবে। আমি যেটুকু প্রেজেন্টেশন দেখেছি তাতে আমার একটা বিষয় শুধু নজরে এসছে, সেটি হলো ভিশন, যেটা আপনারা বলেছেন 4IR ভিত্তিক। আমার মনে হয় 4 শব্দটা বাদ দিয়ে এটাকে IR ভিত্তিক করা যায় কিনা, কারণ এটা তো খুবই ডাইনামিক একটা বিষয়। 4 থেকে 5, 6 এগুলো এত তাড়াতাড়ি এখন সামনে ঘটবে, সেটি আপনারা একটু দেখবেন। আর আমি তো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় দুজনকেই আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাবো। আমাদের মাননীয় উপাচার্যকে অভিনন্দন জানাবো। 2016 সালে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছিল, সেখান থেকে 19-এ এটা ল্যাব হয়েছে আপনাদের পৃষ্ঠপোষকতায়, এবং 2022-এ আমরা কিন্তু এটিকে ইনস্টিটিউটে কনভার্ট করার জন্য একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের অনুমোদনের জন্য পাঠিয়েছি। এই কাজগুলো আমরা খুব নিজেরা করতে পারি, সহজেই করতে পারি, এগুলো আমাদের এখতিয়ারের ভেতরে আছে। কিন্তু যেগুলো আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলোর জন্য আমাদের অনেক সময় কিন্তু যে গতিতে আমরা এগোতে চাই তার চেয়ে আমাদের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। সে ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা এবং দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আব্দুল জব্বার খান, অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর অফ বুয়েট, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ শামসুল আরেফিন, অনারেবল সেক্রেটারি অফ আইসিটি ডিভিশন, তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইনগ্রেশন সেরেমনি অফ ইনস্টিটিউট অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন আইরাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
পোস্ট টেলিকমিউনিকেশন এবং ইনফরমেশন টেকনোলজি মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর বুয়েট প্রফেসর ডক্টর সত্যপ্রসাদ মজুমদার, উপস্থিত রয়েছেন ডক্টর আব্দুল জব্বার খান এবং অন্যান্য সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার, সামনে উপবিষ্ট এই বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। তা আমি বক্তব্যের শুরুতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আজকে আমরা এখানে শুরুতেই আসলে আমরা একটা রোবটের কাছ থেকে আমরা ফুল পেয়েছি। রোবট আমাদের ফুল উপহার বা আমাদের স্বাগত জানিয়েছে ফুল দিয়ে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে এই রোবট ভবিষ্যতে হয়তো রোবটই অনেক কাজ করতে পারবে। তবে আমরা যেটা ভাবছি যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা ডক্টর জব্বার খান বলেছেন যে ফোর্থটা বাদ দিয়ে, তা আমাদের মনে হয় যে হ্যাঁ সঠিক, এটাকে ইমার্জিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা যায়, কারণ ক্রমান্বয়ে এটা সামনে এগিয়ে যাবে, অতএব এরকম বলাই যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেভাবে উত্থান হচ্ছে, সেই ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আসলে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত হবে এবং যত অটোমেশন হবে, মানে রোবটের যত ব্যবহার বৃদ্ধি পাবে, তত কিন্তু আমাদের হার্ডওয়্যার ব্যবহার বৃদ্ধি পাবে। আর হার্ডওয়্যার ব্যবহার যত বৃদ্ধি পাবে, তা আমাদের কিন্তু আমরা যেটা ভাবি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কর্ম কমে দেবে, আসলে কিন্তু কমাবে না, বরং বাড়াবে। কারণ আমাদের অটোমেশন বাড়বে, অটোমেশন বাড়লে হার্ডওয়্যার ব্যবহার বাড়বে, হার্ডওয়্যার বলতে কম্পিউটার ব্যবহার বাড়বে, ডাটা সেন্টার বাড়বে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে সকল ইকুইপমেন্ট দরকার এগুলোর ব্যবহার বাড়বে, বৃদ্ধি পাবে এই রোবটের মতো যন্ত্রপাতি ব্যবহার। এইসব যত বেশি ব্যবহার হবে, আমাদের তত বেশি স্কিলড পিপল দরকার হবে এবং আমি মনে করি যে বাড়বে। এবং আমরা যদি বাংলাদেশকে এরকম হার্ডওয়্যার হাব এবং এটা রিপেয়ারিং হাব হিসেবে আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যে সারা বিশ্বব্যাপী এই রোবটস বাড়বে, ইকুইপমেন্ট বাড়বে এবং তাদের কিন্তু প্রচুর স্কিল পিপল দরকার হবে। তা আমাদের দেশে যদি আমরা এই স্কিল পিপল বাড়াতে পারি, আরও তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা বিদেশেও তাদের দিতে পারবো, সাপ্লাই করতে পারবো। এবং দেশের মধ্যেও আমরা যদি একটা বাংলাদেশকে, যারা এই রোবট নিয়ে কাজ করেন বা যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করেন, তাদেরকে যদি আমরা আরও প্রশিক্ষণ দিয়ে আমরা বাংলাদেশে কিন্তু একটা হার্ডওয়্যার রিপেয়ারিং হাবে তৈরি করতে পারি, তাহলে দেখবেন যে বিদেশ থেকেও যখন বুঝতে পারবো যে এই দেশে এরকম একটা ইকোসিস্টেম আছে, যে এখানকার যে কেউ স্কিল পিপল প্রচুর এবং যে কোনো হার্ডওয়্যার এখানে দিলে তারা রিপেয়ার করতে পারে, তাহলে কিন্তু প্রচুর বিদেশ থেকে আসবে আমাদের কাছে। আর একটা হচ্ছে যে হার্ডওয়্যার যখন আমরা রিপেয়ারিং এই স্কিল আমাদের ডেভেলপ হবে, তখন কিন্তু আমরা তৈরিও করতে পারবো। কারণ আমরা তখন খুব ইজিলি, আমি দেখেছি যে যারা রিপেয়ারিং করে তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে এই জিনিসটা কীভাবে তৈরি হয়েছে, ডিজাইনও করতে পারবে। ফলে আমরা কিন্তু আস্তে আস্তে আমি যেটা বলবো যে আমাদের সেমিকন্ডাক্টরের দিকে আমরা যেতে পারবো। কারণ সেমিকন্ডাক্টরের মূল জিনিস হচ্ছে আগে বুঝতে পারা, তারপর ডিজাইনিং, প্যাকেজিং, তারপর হচ্ছে ফ্যাব্রিকেশন। এটা কিন্তু একদিনে ফ্যাব্রিকেশনে যাওয়া যায় না। অতএব এই স্টেপগুলো যখন আমরা পার হব, তখন কিন্তু আমরা সেমিকন্ডাক্টর নিজেরাই বানাতে পারবো। তো সেই স্টেপের একটা বিষয় হচ্ছে এই যে রোবোটিক্স। তো যাই হোক, আমরা আশা করি এই বুয়েটের যে আইর্যাব, এই আইর্যাবের মাধ্যমে আমরা আর অনেক বেশি করে স্কিল পিপল তৈরি করতে পারবো। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের মাননীয় প্রধান অতিথি, তারও ব্যস্ততা আছে এবং তিনি আসলে অনেক মূল্যবান বক্তব্য দিবেন, সেই জন্য আমি
আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানার জন্য বিএটের ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আইরাবের সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি আর বক্তব্য না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ শামসুল আরিফিন, মাননীয় সেক্রেটারি আইসিডি ডিভিশন। সত্যি আমরা যদি আমাদের এখানে আইরাবে সেভাবে প্রশিক্ষণ দিতে পারি এবং একাডেমিক প্রোগ্রাম চালু করতে পারি, তাহলে আমরা শুধু দেশেই নয় বিদেশেও হয়তো আমাদের যে স্কিল আছে সেটা কাজে লাগানো যাবে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জুনায়েদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মিনিস্ট্রি অফ পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ফাত্তা স্যারকে আজকের এই অনুষ্ঠান চমৎকার করে উপস্থাপন এবং আয়োজন করার জন্য। আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য বুয়েট ডক্টর সত্যপ্রসাদ মজুমদার, উপস্থিত আছেন বিশেষ অতিথি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব শামসুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রভিসি স্যার জনাব ডক্টর আব্দুল জব্বার খান, এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, বিশেষ করে আমাদের যাদের জন্য আয়োজন, আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রী বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে শুভ সকাল। আর আমাদের সামনে যে রোবো সেবা আছে, ও রেসপন্ড করতে পারবে কিনা জানি না, ও শুনছে কিনা তাও জানি না, ওকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। সকালবেলায় আমাদের সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে তার জন্য। তো আজকে আমরা খুবই আনন্দিত যে 2024 সালে এসে আমরা রোবোটিক্সটাকে আমাদের বুয়েটের ছাত্রছাত্রীদের জন্য তাদের শেখার সুযোগটা আরো বৃদ্ধি করার জন্য একটা ইনস্টিটিউট স্থাপন করতে পারলাম। কারণ এখানে যারা স্টুডেন্ট আছে 2016 সালে, তোমরা কোন ক্লাসে পড়তে? মানে 16 সালে তখন কি তোমরা সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি? আচ্ছা, তোমাদের মনে আছে কিনা 16 অথবা 17 সালে আমরা ডিজিটাল ওয়ার্ল্ড একটা আইটি সামিটের আয়োজন করি। সেখানে অনেক ওয়ার্কশপ, সেমিনার হয়, স্টার্ট আপ ইনোভেশন এবং বিজনেস অটোমেশন, গভর্নমেন্ট সার্ভিস, এগুলো ডিসপ্লে করা হয় এবং মিনিস্ট্রিয়াল কনফারেন্স আয়োজন করা হয়, যেখানে আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট প্রকৌশলী সজীব ওয়াজেদ জয় ভাই উপস্থিত ছিলেন। সেখানে আমরা মন্ত্রী, রিসোর্স পার্সন, ইনোভেটর, রিসার্চার, স্টার্ট আপ, এন্টারপ্রেনার, সেক্রেটারি, মিনিস্টার, এর বাইরেও আমরা প্রথম হিউম্যানয়েড রোবটকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আর রোবটটার নাম ছিল, মনে আছে? এবং সেই হিউম্যানয়েড রোবট হ্যানসন রোবোটিক্স, সেটার যে ফাউন্ডার মিস্টার হ্যানসন, উনিও কিন্তু হংকং থেকে এসেছিলেন আমাদের আমন্ত্রণে। এবং সেই ডিজিটাল ওয়ার্ল্ডে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওই হিউম্যানয়েড রোবটের একটা কনভারসেশন ছিল। এবং তারপরে আমাদের আইসিটি টাওয়ারে অনেক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা তারা সেই হিউম্যানয়েড রোবট সোফিয়ার ইন্টারভিউ নিয়েছিল। এখনো আমি ইউটিউবে গেলে মাঝে মধ্যে দেখি মিলিয়ন মিলিয়ন ভিউজ, চমৎকার চমৎকার সব কমেন্টস, অনেক কিছুই আছে। তো আমি ওই সময়ে ওই আয়োজনটা নিয়ে এতই ব্যস্ত ছিলাম
যে এটার যে কি ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এটা আমি আর ওই সময় বুঝতে পারিনি। পরে কয়েক মাস পরে আমি সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলোতে দেখেছি। তো আসলে সেই সময় একটা নতুন বিষয় ছিল হিউম্যানয়েড রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স। এই বিষয়গুলো আমার কাছে খুবই নতুন ছিল। আমি জানি না তোমরা যখন সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট ছিলা তোমাদের কাছে কতটুকু এটা আগে থেকে পরিচিত ছিল, কিংবা এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ আছেন, গবেষক আছেন, তাদের কাছে উদ্ভাবকরা আছেন, তাদের কাছে কতটুকু নতুন ছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুব নতুন ছিল। 2016-17 সালের দিকে যখন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই বললেন যে আগামী 2 থেকে 3 দশক আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, শিল্প সবকিছু আমূল পরিবর্তন করে দেবে 4টা প্রযুক্তি। সেই 4টা প্রযুক্তি উনি মিনিস্ট্রিয়াল কনফারেন্সে, তোমাদের মনে আছে কিনা এখনো অন রেকর্ড ইউটিউব, ফেসবুকে গেলে এটার ভিডিও আছে। সেই সময় আমরা 2017 সালে আমাদের মিনিস্ট্রিয়াল কনফারেন্সের টপিক টাইটেল রেখেছিলাম চতুর্থ শিল্প বিপ্লব। ঠিক তার আগের বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ক্লাউস শোয়াব, উনি উনার চিন্তা এবং উনার পরিকল্পনা এবং উনার পর্যবেক্ষণ থেকে উনি একটা বই লিখেছিলেন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। পরের বছর উনি আরেকটা বই লিখেছিলেন, শেপিং দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো আমি তো ইংলিশ ভালো বুঝি না, তো আমি যতটুকু ওনার বক্তব্য শুনেছিলাম 2017 সালে জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অ্যানুয়াল মিটিংয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, সেই সময় আমাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইয়াং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত করে, যার ফলে আমিও আমন্ত্রণ পাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যাওয়ার। তো তখন এই চতুর্থ শিল্প বিপ্লবের এই সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি কিভাবে পরিবর্তন করবে আগামী 5, 10, 20 বছরে, সেটাই ছিল মূল আলোচ্য বিষয় প্রত্যেকটা সেশনের। আজকে 2024 সালে এসে সেটা কিন্তু আর কল্পনা বা স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে রোবো সেবা যেরকম আমাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে, অপরদিকে চ্যাট জিপিটি আজকের আমি বক্তব্য কি কি দিতে পারি, আমার পিআরও বিপ্লব নাজির আমাকে যে কাগজে যতটুকু তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে, হয়তো অনেক কয়েক ঘন্টা ধরে ওর এটা প্রস্তুতি নিতে হয়েছে। আর আমাদের চ্যাট জিপিটি আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে কারেন্ট মার্কেট সাইজ, ফিউচার মার্কেট সাইজ, স্মার্ট বাংলাদেশে ভিশন পূরণে রোবোটিক্স কি করবে, আইওটি ইন্টিগ্রেশন কি হবে, বিজনেসে কি হবে, অ্যাডমিনিস্ট্রেশনে কি হবে, হেলথ, এডুকেশন, গার্মেন্টস, এগ্রিকালচার, ফিউচার ইউজ কেস কি কি হতে পারে রোবোটিক্সের বাংলাদেশের প্রেক্ষিতে, চ্যাট জিপিটি কিন্তু আমাকে তৈরি করে দিল। তাহলে এখন আমি এই বইটা আসার আগে আমি স্টাডি করছিলাম সকালে যে কিভাবে এই রোবোটিক্স পুরো ইকোসিস্টেম গড়ে তুলতে কি কি লাগবে। তো দেখলাম যে ইতিমধ্যেই নাকি ওপেন এআই চ্যাট জিপিটি এমবেড করে দেওয়া হচ্ছে বিভিন্ন রোবোটিক সলিউশনে। অর্থাৎ আমরা যদি এই রোবো সেবাকে বাংলা অথবা অন্যান্য ভাষায় কথা বলাতে চাই, তাহলে এটার সাথে কিন্তু আমরা ওপেন এআই চ্যাট জিপিটি অ্যাড করে দিলেই সে কিন্তু মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবে, এবং এখন এটা করছে। তো এই কারণে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যখন জয় ভাই বললেন যে আসলে রোবোটিক্স কিন্তু শুধু ধনী রাষ্ট্রের জন্য নয়। কেন বলছি, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে এই যে আমাদের এখন কত এক্সপোর্ট আর্নিং গার্মেন্টসে 20, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমাদের টোটাল এক্সপোর্ট কত? হ্যাঁ হ্যাঁ 60 বিলিয়ন।
সেখানে আমাদের গার্মেন্টসের মনে হয় 50 বিলিয়ন। হ্যাঁ, তো এখানে এখন কাজ করছে কিন্তু 40 লাখ কর্মী, ছেলে মেয়ে। আজকে আমি সকালে দেখলাম যে আগে শুনতাম যে টেসলাতে সবচেয়ে বেশি রোবট কাজ করে প্রোডাকশন ইউনিটে। আজকে দেখলাম যে চায়নার শাওমি তারা যে ইভি নিয়ে আসতেছে, ইলেকট্রিক ভেহিকল, সেখানে পুরো প্রোডাকশন লাইন সবকিছুই রোবটে হচ্ছে এবং গাড়ির দরজা তারা তৈরি করছে 2 সেকেন্ডে। তো এই ধরনের তথ্য উপাত্তগুলো কিন্তু আমাদের একদিকে যেরকম আশাবাদী করে, অপরদিকে কিন্তু একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আমরা পড়তে পারি সেই আশঙ্কাও তৈরি করে। আমাদের গার্মেন্টসে আমি শুনেছি বিজিএম এর নেতৃবৃন্দের কাছ থেকে ইতিমধ্যেই বাংলাদেশে নাকি অনেক লিডিং গার্মেন্টস কোম্পানিতে রোবট রিপ্লেস করছে হিউম্যান বিংকে। এখন যখন প্রথমে আমরা 16-17 দিকে রোবোটিক্সের কথা বলা শুরু করি, আমি বুয়েটের একটা রোবোটিক্স চ্যালেঞ্জে আমি অতিথি হিসেবে এসেছিলাম এবং সেখানেই বুয়েটের ছাত্র শিক্ষকরা আমার কাছে তাদের এই রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠার কথা আমার কাছে তুলে ধরে। সেলিয়াপার কথা মনে আছে কিনা বা ফাত্তা ভাই মনে আছে কিনা সেই দিন। তো তারপরে কিন্তু আমরা খুব ছোট আকারে এখানে আমরা কয়েক কোটি টাকা বরাদ্দ দেই আইসিটি বিভাগ থেকে, যে বঙ্গবন্ধু বলতেন যে শিক্ষায় খরচ না বিনিয়োগ। এই যে আমরা ইউনিভার্সিটিতে ল্যাব করছি, কেউ যদি বলে যে কত টাকা খরচ হলো, আমি কিন্তু তার সাথে একমত না। যদি আমাকে এখন সময় টেলিভিশনের সাংবাদিক শুভ ভাই জিজ্ঞেস করে, পলক ভাই আপনার ইনস্টিটিউট করছেন, এখানে ল্যাব করছেন, কত টাকা খরচ হলো, আমি কিন্তু অবশ্যই বিনয়ের সাথে শুভ ভাইকে বলবো যে না, আমরা বঙ্গবন্ধুর ওই নীতিতে বিশ্বাস করি যে শিক্ষায় গবেষণায় এটা খরচ না, এটা হচ্ছে বিনিয়োগ। এবং যে বিনিয়োগের ফল আজকে আমাদের বুয়েটের রোবোটিক্স টিম তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন অর্জন তারা করছে। এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমাদের এইখানে পোশাক শিল্পে আমাদের যদি রোবোটিক্স হিউম্যান বিংকে রিপ্লেস করে, এখন আমরা কোন পথে আগাবো? আমরা কি জাপান থেকে, চায়না থেকে, ইউরোপ, আমেরিকা থেকে রোবট শুধু কিনে কিনে ইম্পোর্ট করে এখানে রিপ্লেস করব, নাকি আমরা রোবট বানানোর দিকে মনোযোগী হব? এখন আমার হাতে যেই স্যামসাং S24 যে মোবাইল ফোন, স্মার্টফোন, এই স্মার্টফোনটা আমরা ব্যবহার করছি যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ হাই এন্ডের, কেউ মিড রেঞ্জের, কেউ লো এন্ডের, কেউ 5,000, কেউ 50,000 টাকার স্মার্টফোন ব্যবহার করছে। কিন্তু এই স্মার্টফোন যদি আমরা বাংলাদেশে ডিজাইন করতে পারতাম, বাংলাদেশে সম্পূর্ণ ম্যানুফ্যাকচার করতে পারতাম, তাহলে পরে আমাদের কিন্তু কর্মসংস্থানও বৃদ্ধি হতো, বৈদেশিক মুদ্রা আমরা এক্সপোর্ট করে আর্ন করতে পারতাম। কিন্তু যদি আমরা সম্পূর্ণভাবে ইম্পোর্ট করতে হতো, তাহলে কি হতো? তাহলে এটা কোরিয়া, ভিয়েতনাম কিংবা ভারত থেকে বা চায়না থেকে আমাদের ইম্পোর্ট করতে হতো। কিন্তু 15 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা নীতিগত সিদ্ধান্তে, মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের তত্ত্বাবধানে, পরামর্শে আমরা 16-17 অর্থ বছর থেকে এই স্মার্টফোন, ল্যাপটপের খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্কটা কমিয়ে 1% করে দেওয়াতে বাংলাদেশে এখন 17টা স্মার্টফোন অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপিত হয়েছে। আমাদের বাংলাদেশে 2টো ল্যাপটপ কোম্পানি ল্যাপটপ তৈরি করছে এবং সেখানে কিন্তু প্রায় 50,000 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। এখন বাংলাদেশ থেকে আমাদের এশিয়ার পার্শ্ববর্তী দেশ, ইউরোপ, আমেরিকাতে আমাদের নিজস্ব উৎপাদিত স্মার্টফোন, ল্যাপটপ কিন্তু রপ্তানিও শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য গর্বের। আমি যখন ওয়ালটনে যাই তখন দেখি আমাদের বুয়েটের এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ওয়ালটনের R&D সেন্টারে কাজ করছে, ডিজাইন ল্যাবে কাজ করছে এবং আমাদের অনেক পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা কিন্তু
এই প্রোডাকশন ইউনিটে কাজ করছে এবং টেকনোলজি ইউনিটে কাজ করছে। নরসিংদীতে যখন আমি স্যামসাং এর ফ্যাক্টরি ভিজিটে যাই, দেখি 2000 ছেলে মেয়ে, বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা, তারা স্যামসাং ফ্যাক্টরিতে কাজ করছে এবং 100% স্যামসাং ফোন এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। তারা পরিকল্পনা করছে 25 সালে পরে বিদেশে রপ্তানি করার। আমি এই জন্যই বলছি যে আজকে সরকার প্রধানের যদি এই ধরনের ডাইনামিক ডিসিশন এবং গাইডেন্স না থাকতো, তাহলে হয়তো আজকে আমাদের 100% মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করতে হতো, 100% রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার আমদানি করতে হতো। কিন্তু আজকে বাংলাদেশের মার্কেটের যত রেফ্রিজারেটর বিক্রি হয় তার 95% কিন্তু মানে মেড ইন বাংলাদেশ। আমাদের স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশন, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, এই যে একটা বিশাল আমাদের অর্জন, এটা একদিকে যেরকম কর্মসংস্থান তৈরি করেছে, অপরদিকে আমাদের সক্ষমতা দক্ষতাও তৈরি করেছে। শুধু কিন্তু ম্যানুফ্যাকচারিং না, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, এখানে কেউ আপনারা এর মধ্যে ভিজিট করেছেন কিনা, স্যামসাং এর যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেটা হাই এন্ডের কাজ হয়, শুধু যন্ত্রপাতি জোড়াতালি দেওয়া না, যেখানে এটা ডিজাইন কি হবে, অ্যাপটা কেমন হবে, সিকিউরিটি ফিচার কিভাবে কাজ করবে, কোনো জায়গায় কোনো দুর্বলতা আছে কিনা, সেটাও কিন্তু এই ঢাকায় 500 ছেলে মেয়ে করছে। এবং যেখানে বুয়েটের অসংখ্য ছেলে মেয়ে আছে, তাই না নোমান ভাই? এখানে আমাদের, আমি তো মাঝে মধ্যে 2-1 বছর পরপরই যাই স্যামসাং এর R&D সেন্টারে। আমার খুব ভাল লাগে যে এখানে কিন্তু শুধু বুয়েট না, অন্যান্য ইউনিভার্সিটিও আছে। এমনকি অনেকে যে বলে যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বুয়েটের সব মেধাবী ছেলেমেয়েরা আমেরিকায় চলে যায়, বা গুগল, ফেসবুকে, সিসকো, মাইক্রোসফটে তারা লিড করছে বিভিন্ন জায়গায়। আমি দেখেছি যে স্যামসাং R&Dতে অনেকে আমেরিকা থেকে ফিরে এসে কিন্তু স্যামসাং R&Dতে জয়েন করেছে। এখানে আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের বুয়েটের আরেকজন স্টুডেন্ট, উল্কাসামায়ের যিনি ফাউন্ডার, এনাম ভাই, হ্যাঁ এনায়েত ভাই, উনি কিন্তু প্রায় 1,500 ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এটা কিন্তু কোনো লো এন্ডের কাজ না, মানে স্যামসাং, অ্যাপেল, আইফোন, এই ধরনের যে বিশ্বের সেরা কোম্পানি, তাদের যে মাইক্রোচিপ, সেটা ডিজাইনিং এর কাজ কিন্তু বাংলাদেশে মেধাবী ছেলেমেয়েরা বাংলাদেশে বসে করছে। তো আমি 2 বছর আগে পরিচয় হয়েছিল, আমাকে স্টার্টআপ বাংলাদেশে লিমিটেড কোম্পানির এমডি সামি পরিচয় করে দিল ডক্টর নাদিমের সাথে, আমাদের বুয়েটেরই একজন মেধাবী শিক্ষক। আমি ওর সাথে গিয়েছিলাম MIT-তে, এবং আমি খুবই গর্বিত যে 2022 সালে সম্ভবত, ওই সময়ে ওইটা কি ওর ডক্টরেট, হ্যাঁ MIT-তে পিএইচডি করলো, তো ওর যে রিসার্চ পেপার, সেটা ওই বছরে ন্যানোটেকের উপরে MIT-তে বেস্ট পেপার নির্বাচিত হয়েছিল ডক্টর নাদিমের সেই রিসার্চ পেপারটা। এবং এটা কিন্তু ওই ন্যানো ল্যাবের যে ডিরেক্টর প্রফেসর, উনি কিন্তু আমাকে খুব গর্ব করে বলছিলেন। তো এই যে আমাদের কিন্তু মেধার কিন্তু কোনো ঘাটতি নাই, সুযোগটা তৈরি করে দিতে হবে। তো আমি সেখানে বললাম যে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে নির্দেশনা ছিল, আমরা রোবোটিক্স আমরা ল্যাব করেছি বুয়েটে। আমাকে ভিসি স্যার বলেছেন যে ইনস্টিটিউট করবেন, কিন্তু এখন মাইক্রোচিপ ডিজাইনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি, এই 4টা দরকার। আমি অন্তত 50টা ইউনিভার্সিটিতে গত কয়েক বছরে গিয়েছি ফিজিক্যালি, ভিসি স্যার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে অ্যাডভাইজার মহোদয় চান যে আমাদের এই 4টা ফ্রন্টের টেকনোলজিতে আমাদের দক্ষ জনবল এবং কর্মী বাহিনী তৈরি করতে। অর্থাৎ পুরো পৃথিবীর, আগামীর পৃথিবীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মাইক্রোচিপ এবং সাইবার সিকিউরিটিতে দক্ষ এবং যোগ্য হবে। এখন হয়তো তোমরা জিজ্ঞেস করবা, তাহলে পলিটিক্যাল লিডারদের কি হবে?
পলিটিক্যাল লিডারদেরও এই ফ্রন্টিয়ার টেকনোলজিতে যদি জ্ঞান না থাকে, দক্ষতা না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে পলিটিক্যাল লিডাররাও ইররেলিভেন্ট হয়ে যাবে, লয়াররা হারায় যাবে, ডাক্তাররা হারায় যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, আইবিএম এর ওয়াটসন ল্যাব ডায়াগনোসিস রিপোর্টগুলো বাংলাদেশে হচ্ছে, সেটা রিপোর্ট চলে যাচ্ছে টেক্সাস ওয়াটসন ল্যাবে, সেখান থেকে রিপোর্ট আসতেছে যেটা হিউম্যান যেভাবে রিড করে তার থেকে বহুগুণ ভালো অ্যাকুরেট রিডিং দিচ্ছে এআই টুলগুলো ওয়াটসন ল্যাব থেকে, ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং এর মাধ্যমে। তো চিকিৎসা বলি, রাজনীতি বলি, সাংবাদিকতা বলি, কোনো কিছুই কিন্তু এখন টেকনোলজি বাইরে থাকতে পারবে না। এমনকি এখন চ্যাট জিপিটি কবিতা, গানও লিখে দিচ্ছে। তার মানে শিল্পী, সাহিত্যিক সকলেরই কিন্তু টেকনোলজি লাগবে। আমি একটা প্রজেক্ট ডিজাইন করছিলাম, ফিউচার অ্যানিমেটার্স অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি অফ স্মার্ট বাংলাদেশ। এটাকে সংক্ষেপে আমরা নাম দিয়েছি ফেস অফ স্মার্ট বাংলাদেশ। সেখানে আমরা ভবিষ্যৎ অ্যানিমেশন হাব হিসেবে বাংলাদেশকে তৈরি করতে চাচ্ছিলাম। আমাদের বুয়েটের একদল ছিল, মাসা ছিল, তাই না, ওই যে হিরোজ অফ 71 গেম যারা ডেভেলপ করেছিল, আমি ওর সাথে এখানে এসে মিটিং করে গেছিলাম অনেক বছর আগে। তো আমি এই জন্য বলতে চাচ্ছি, যখন এই প্রজেক্টটা ডিজাইন করা শেষ, সেই মুহূর্তে একজন স্টার্ট আপ আসলো আমার কাছে, একটা স্টার্ট আপ ফাউন্ডার আসলো, এসে আমাকে প্রেজেন্ট করলো যে ভাই, আপনি এই প্রজেক্টটা প্ল্যানিং মিনিস্ট্রিতে পাঠানোর আগে, প্রসিড করার আগে আমার প্রেজেন্টেশনটা আপনি 20 মিনিট শুনেন। আমি দাও। আমি দেখে তো আশ্চর্য, এখন এআই টুল দিয়ে একটা ডিসক্রিপশন দিলে টেক্সট, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে ভিডিও মোশন মানে ইয়েতে। আবার একটা ভিডিও দেখালে সেটা এআই ওইটার ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে। তার মানে এখন অ্যানিমেটররাও শুধুমাত্র এই ডিজিটাল অ্যানিমেটর হিসেবে অ্যানিমেশন শিল্পে টিকে থাকতে পারবে না যদি এআই টুল তারা লার্ন করতে না পারে, ইউজ করতে, অ্যাপ্লাই করতে না পারে। তো এই কারণে আমি বলছি যে রোবোটিক্সটা একটা ইন্টারেস্টিং কেন, ওই যে বলছি রোবোটিক্সের মধ্যে একদিকে হার্ডওয়্যার আছে, আরেকদিকে ইলেকট্রনিক্স আছে, আরেকদিকে মেশিন লার্নিং আছে, আরেকদিকে এআই আছে, তাই না, ডেটা অ্যানালিটিক্স আছে। মানে এই জন্যই রোবোটিক্সটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে কিন্তু আমাদের সামনে চলে এসছে। এবং এটা শুধু ইউনিভার্সিটি লেভেলে না, আমরা মনে করেছি যে রোবোটিক্স এই বিষয়টিকে আমাদের আস্তে আস্তে নিচের দিকে কলেজ, স্কুল, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। কারণ বাচ্চাদের রোবোটিক্সের উপর একটা ভালো আকর্ষণ আছে এবং রোবোটিক্স ওদেরকে আসলে প্রায় 5-6টা বিষয় সম্পর্কে আরো সক্ষম করে গড়ে তুলতে পারে। তো যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি খুবই খুশি এবং আনন্দিত এবং কৃতজ্ঞ মাননীয় ভিসি মহোদয়, উনি যে এই ইনস্টিটিউটটা স্থাপনে উদ্যোগ নিয়েছেন। আমি জানি যে নতুন কোনো উদ্যোগ নেওয়া খুব কষ্ট, তবে আমি এটুকু বলতে পারি যে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা বুয়েটের পাশে ছিলাম, আছি, এবং রোবোটিক্স থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, মাইক্রোচিপ ডিজাইনিং এবং আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই 4টা এরিয়াতে বুয়েটের পক্ষ থেকে যে কোনো উদ্যোগ গ্রহণ করলে সেখানে যা কিছু সহযোগিতা করার দরকার হয় আমরা পোস্ট, টেলিকম অ্যান্ড আইসিটি থেকে সেটা আমরা অবশ্যই সেটা প্রদান করব। আমরা ছোট আকারে রোবোটিক্স ল্যাব করেছিলাম, আজকে সেখান থেকে ইনস্টিটিউট হচ্ছে। আমরা ভবিষ্যতে রোবোটিক্স স্টার্টআপগুলো, রোবোটিক্স নিয়ে যারা কাজ করবে, রিসার্চার, ইনোভেটর এখান থেকে তৈরি হবে। পাশাপাশি রোবোটিক্সের যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্কফোর্সের প্রয়োজন আছে সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেরকম একটা দক্ষ জনশক্তিও, জনসম্পদ আমরা এখান থেকে তৈরি করতে পারবো, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সাথে আমার অনুরোধ থাকবে যে একেবারে বিষয়ভিত্তিক কিছু প্রজেক্ট আমাদের কাছে যদি নিয়ে আসা হয়, যে আমাদের কৃষি, আমাদের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা,
অথবা পোশাক শিল্পে রোবোটিক্সের কি কি প্রয়োজন আছে, সেখানে যদি প্রজেক্ট বেসড কিছু কিছু কোর্স এখানে ইন্ট্রোডিউস করা হয় এবং আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমাদের ফান্ডিং এবং অন্যান্য সাপোর্টগুলো আমরা প্রদান করব। কারণ বলা হচ্ছে যে রোবটস উইল ডু অল দি ডেঞ্জারাস অ্যান্ড ডার্টি থিংস, যেগুলোই নোংরা এবং বিপজ্জনক কাজ, এই সব কাজগুলো আমরা আসলে রোবটকে দিয়ে করাতে চাই। আর মানুষ যেগুলো নিরাপদ কাজ, যেগুলো সৃজনশীল কাজ, সেগুলো করবে। মানুষ তাদের জীবনটাকে উপভোগ করবে, গান শুনবে, ঘুরে বেড়াবে, সৃজনশীল কাজ করবে, সম্মানজনক কাজ করবে। আর যেখানে জীবনের ঝুঁকি, যেখানে এই নোংরা কাজ, সেই কাজগুলো কিন্তু আমরা রোবটকে দিয়ে, মেশিনকে দিয়ে করাতে চাই। তো আমি দেখলাম যে এখানে আমাদের উদ্ভাবকদের বেশ কিছু রোবট যেটা পানির নিচে যেতে পারে, রেস্কিউ করতে পারে, এখানে মেডিকেল রোবটগুলো তৈরি করা হচ্ছে। এটাকে আরো কমার্শিয়ালাইজ করার জন্য কি কি করণীয়, তার জন্য কিন্তু আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ আছে একাডেমি। তাদের যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, কোনো স্টার্টআপ যদি কোনো লিগ্যাল রেজিস্ট্রেশনের জন্য যেতে চায়, কোম্পানি ফর্ম করতে চায়, আমরা কিন্তু আইসিটির আইডিয়া প্রজেক্ট থেকে সাপোর্ট দিতে পারি। পাশাপাশি আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে বলেছি এবং আমি মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের কাছে বলেছি, কারণ এমআইটিতে যে দেখলাম, এমআইটি শিক্ষকরা, এমন অনেক শিক্ষক আছে যারা বিলিয়নিয়ার শিক্ষক। তো আমি জিজ্ঞেস করলাম কিভাবে হলো, তো বললো যে এমআইটির যেসব স্টুডেন্টরা বিভিন্ন স্টার্ট আপ শুরু করেছে ছাত্র জীবনে, তাদের টাকা ছিল না, তারা $1,00,000, $2,00,000, অনেকে $1 মিলিয়ন তাদের শিক্ষকদের কাছ থেকে চেয়েছে। তখন অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে সেই শিক্ষক $1,00,000 দিয়েছে প্রথমে, তারপর হয়তো $2,00,000 দিয়েছে, তারা আবার রেজ করেছে বাইরে থেকে ফান্ড। তখন ওই কোম্পানির শেয়ার হয়তো 5%, 10% বা 20% ছিল, কিন্তু সেই স্টার্ট আপ স্টুডেন্ট ফাউন্ডাররা যখন বিলিয়নিয়ার হয়ে গেছে, তখন তার ওই 5% শেয়ারের মূল্যই হয়তো $100 মিলিয়ন হয়ে গেছে। এভাবে 10টা-20টা স্টার্ট আপে যদি একজন শিক্ষকের শেয়ার থাকে, তাহলে কিন্তু সে এরকম, আমি কয়েকজন শিক্ষককে শুনলাম, পরিচয় করা দিল যে ভাই উনি কিন্তু বিলিয়নিয়ার। তো আমরা কিন্তু বুয়েটে সেই সুযোগটা শিক্ষকদেরকে দিতে চাই। তো এখন নাকি শুনলাম যে কোম্পানিতে নাকি ওপেন করতে পারে না কোনো শিক্ষক। কেন পারবে না? কারণ আমরা যদি ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা করতে না পারি, যদি আমরা আমাদের স্টুডেন্টদেরকে বিজনেস মাইন্ডসেট, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট এনকারেজ করতে না পারি, টিচারদেরকে যদি মেন্টর এবং অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে কনভার্ট করতে না পারি, তাহলে তো আসলে ইনোভেটিভ স্মার্ট বাংলাদেশ করা মুশকিল হবে। তো আমি অলরেডি বলেছি শিক্ষামন্ত্রী মহোদয়কে এবং ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে, যেন আমাদের শিক্ষকদেরকে মেন্টর হিসেবে, স্টার্ট আপদের অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে তারা কাজ করতে পারে, যাতে একটা কালচার গড়ে ওঠে। তার জন্য কিন্তু আমাদের উৎসাহ দেওয়া প্রয়োজন এবং আমি মনে করবো যে বুয়েট থেকে এটার সূত্রপাত হবে। এবং আমরা আগামী দিনে বুয়েট থেকে আমরা শুধু গুগল, ফেসবুক, সিসকো বা মাইক্রোসফটে একবারে হাই লেভেলে কাজ করছে এটাই দেখতে চাই না। বুয়েট থেকে, এই রোবোটিক্স ইনস্টিটিউট থেকে আমরা বোস্টন রোবোটিক্স, হ্যানসন রোবোটিক্সের মতো এমন কিছু স্টার্ট আপ দেখতে চাই, যেটা এখান থেকে শুরু করে হয়তো সারা বিশ্ব জয় করবে। আমাদের ছাত্র শিক্ষকরা নিজেরাও যেরকম বিশ্বে সমাদৃত হবে, দেশকেও তারা এগিয়ে নিয়ে যাবে। তো সর্বশেষে একটা সুখবর দিয়ে শেষ করি। আজকে আমরা রোবোটিক্স ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে, কিন্তু এখানে কাজ শেষ হবে না। এর পরের ধাপগুলো আমরা আরো আগাবো। আমরা আরো সফিস্টিকেটেড, ফিউচারিস্টিক আমরা প্রযুক্তিতে বুয়েটকে আরো দক্ষ, যোগ্য করে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পেয়েছি, যেটা এমআইটিতে দেখে এসেছিলাম। ওইটার মতো অত বড় আমরা পারবো না, ওইটা প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে ওরা ল্যাব করেছে, ন্যানো ল্যাব। আমি ওই ল্যাবে ঢোকার পরে মনে হলো আমি সায়েন্স ফিকশন মুভির মধ্যে ঢুকেছি। মানে ওইটা এআর, ভিআর, এমআর, মিক্সড রিয়ালিটি, মানে আসলে ন্যানো চিপ তো সব জায়গায় লাগবে। আমি বললাম যে আমাদের কি কাজে লাগবে, বললো যে আগামী দিনে ফ্যাব্রিক্স, এই যে পাঞ্জাবি পরে আছি, এই পাঞ্জাবির ফ্যাব্রিক্সের মধ্যেও ন্যানো চিপ থাকবে। আমার এখন এই স্মার্ট ওয়াচ যেরকম 1 ঘন্টা পরে আমাকে বলছে যে তুমি 1 ঘন্টা ধরে বসে আছো, এটা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ, তুমি হাঁটাহাঁটি করো।
কিংবা দেখাচ্ছে এইভাবে এইভাবে এক্সারসাইজ করো। এখন ন্যানো চিপ আমাকে দেখালো, যেই চিপ একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে, সোফার স্ক্রিনের মধ্যে থাকবে, চেয়ারের কাপড়ের মধ্যে থাকবে, ফলে মানুষের শরীরের তাপমাত্রা, হৃদকম্পন, যে কোনো কিছু সে রিড করতে পারবে এবং এই সিগন্যালটা আবার পাঠাতে পারবে। তো আমরা তো আইওটি এখন দেখছি চোখের সামনে বড় বড় ডিভাইস, কিন্তু ন্যানো লেভেলে চলে যাচ্ছে। তারপরে আমরা তো জানি যে ব্রেন কম্পিউটার ইন্টারফেসে ব্রেনের মধ্যে যেগুলো চিপ বসানো হবে, বা এখনো অলরেডি বানরের মধ্যে বসানো হয়েছে, এবং বানর ব্রেনে চিপ দিয়ে সে কম্পিউটারে গেম খেলছে। সো অনেক কিছুই আসলে হচ্ছে হয়তো ল্যাবে, এখনো হয়তো পাবলিকলি আসে নাই। তো আমরা সেগুলো দেখে এসেছি। সেই কারণেই আমি উৎসাহিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে প্রস্তাবটা দেই, এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া চলে গিয়েছি। আমরা 100 কোটি টাকা ব্যয়ে বুয়েটে আমরা একটা অত্যাধুনিক ন্যানো ল্যাব আমরা অল্প দিনের মধ্যে স্থাপন করতে যাচ্ছি, যেখানে আমাদের বুয়েটের ছাত্র শিক্ষকরা একটা কি বলে ওটাকে ক্লিন রুম এবং গ্রিন রুম, হ্যাঁ সেটা হবে, যেখানে আসলে তারা হাতে কলমে একদম সর্বাধুনিক ন্যানো টেকনোলজি সম্পর্কে গবেষণা, উদ্ভাবন, ডিজাইন এবং ডেভেলপ করতে পারবে। আমি ডিসিসিআর কয়েকদিন আগে কনফারেন্সে এখানে হাসিব স্যার গিয়েছিলেন, সেমিকন্ডাক্টর নিয়ে ওনার প্রেজেন্টেশন দিয়েছিলেন। আমরা সেমিকন্ডাক্টর পলিসিও করতে যাচ্ছি। সো আমাদের আত্মবিশ্বাস যে আসলে 41-এ যে বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ, একটি বৈষম্য মুক্ত, জ্ঞান ভিত্তিক, স্মার্ট বাংলাদেশের রূপকল্প জননেত্রী শেখ হাসিনা আমাদের সামনে দিয়েছেন, সেটি অর্জন করতে গেলে দরকার হচ্ছে আমাদের একটা মেধাবী স্মার্ট প্রজন্ম, যাদের নেতৃত্বে কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তো আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া পার্টনারশিপের ভিত্তিতে আমরা গড়ে তুলব আগামী স্মার্ট বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আমি আজকে বুয়েট রোবোটিক্স ইনস্টিটিউটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনার জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে তার বক্তব্য প্রদান করার জন্য। আজকের এই ইনগুরেশন অফ রোবোটিক ইনস্টিটিউট, আইরএব ইনস্টিটিউট অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন বুয়েটের আমাদের মাননীয় প্রধান অতিথি মিস্টার জুনায়েদ আহমেদ পলক, অনারেবল মিনিস্টার, স্টেট মিনিস্টার, মিনিস্টার অফ পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আমাদের সম্মানিত সচিব মহোদয় মোহাম্মদ শামসুল্লাহ রেফেন, সেক্রেটারি আইসিটি ডিভিশন, আমাদের প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, উপস্থিত আমাদের শিক্ষক বৃন্দ, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ, সবাইকে শুভ সকাল। ইনস্টিটিউট অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন বুয়েট স্থাপনের উদ্যোগটা নেওয়ার আগেই কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন। এখানে 2016 সালে রোবোটিক্স ল্যাব, সেই রোবোটিক্স ল্যাবটাই ছিল আসল একটা কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমাদের রোবোটিক্সের কার্যক্রম প্রথম শুরু হয়। আমাদের ছাত্রছাত্রীদের যে ইচ্ছা উদ্দীপনা সেটা শুরু করার জন্য ল্যাবটা অনেক ভূমিকা রেখেছিল, এবং সেখানে ল্যাবের মধ্যে শুধু ল্যাবরেটরি কাজই করা যায়, রিসার্চ করা যায়, কিন্তু আমরা যদি সার্টিফিকেশন কোর্স করতে চাই, ইন্ডাস্ট্রি থেকে আমরা যারা কাজ তাদেরকে যদি সার্টিফিকেট দিতে চাই বা শর্ট কোর্স করতে চাই বা কোনো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দিতে চাই, তাহলে কিন্তু ল্যাব সেটা পারে না, বরং সেন্টারও সেটা পারে না। সেই জন্য আমাদের প্রয়োজন হলো ইনস্টিটিউট। তো 2022 সালে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট অনুমোদন ক্রমে আমরা ইনস্টিটিউট করেছি। উদ্দেশ্য হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, প্রকৌশলী আছে, তাদেরকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দেওয়া, তাদেরকে সার্টিফিকেশন কোর্স দেওয়া, বিভিন্ন রকমের সেমিনার অর্গানাইজ করা, তাদের থেকে ফান্ডিংয়ে রিসার্চ প্রজেক্ট করা। ইনস্টিটিউট তার মাল্টিডিসিপ্লিনারি যেহেতু একটা ইনস্টিটিউট, সেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিএসসি সবাইকে একসাথে করে এখানে কাজ শুরু করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনস্টিটিউট শুরু হয়েছে, কিন্তু ইনস্টিটিউটের জনবল আমরা এখনও পাইনি।
ইউজিসি থেকে আমরা চেষ্টা করছি, জনবল পেলে আমাদের অ্যাক্টিভিটি আরও বাড়বে। তা আশা করছি আমরা এই জনবল পেয়ে যাব এবং আমাদের ল্যাবরেটরি সাপোর্ট আরও উন্নত করতে পারবো। আমরা দেখতে পেয়েছেন গত কয়েক বছরেই কিন্তু আমরা একটা আজকে যে ফুল পেলাম রোবটের কাছ থেকে, প্রথম একটা ফুল পেয়েছি আজকে আমরা সকালে, সেইটা হলো একটা রোবো সেবা। এই ধরনের রোবট আমি আশা করব এই ল্যাবে তৈরি হবে, এই ইনস্টিটিউটে তৈরি হবে এবং আমরা মাস স্কেল তৈরি করতে চাই। আমরা আশা করব আমরা ইন্ডাস্ট্রিকে কোলাবোরেশনের মাধ্যমে রোবট ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং করার স্ট্র্যাটেজি নিয়ে যাব, কমার্শিয়ালাইজ করব, বাংলাদেশে রোবট তৈরি হবে এবং ইনস্টিটিউট সেখানে অবদান রাখবে। আমরা লোকাল ইন্ডাস্ট্রিকে বিদেশ থেকে রোবট ইম্পোর্ট করার জন্য করতে না হয় সেই দিকে আমরা নজর দেবো, যেন আমরা নিজেরাই আমাদের প্রয়োজন অনুযায়ী মেডিকেল সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, একাডেমিক এবং সোশ্যাল সব কিছুর জন্য রোবট দিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ভবিষ্যতে ড্রাইভারলেস কার আসবে, সেখানে রোবট, ম্যানুফ্যাকচারিংয়ের রোবট, মেডিকেল সায়েন্সের রোবট লাগবে। ইভেন ডাক্তাররা কিন্তু অলরেডি রোবট ইউজ করছে, বিভিন্ন অপারেশনে রোবট অলরেডি ইন ইউজ, কিন্তু আমরা সেটা কিন্তু বাইরে থেকে আনতেছি। তা আমরা মনে হয় ডাক্তারদেরকে ট্রেনিং দিতে হবে, যারা মেডিকেল প্র্যাকটিশনার ট্রেনিং, তাদের ট্রেনিং দরকার হবে। নলেজ ইজ ইম্পর্টেন্ট, আমরা উই হ্যাভ টু গো ফর নলেজ শেয়ারিং। নলেজ ইজ পাওয়ার, সক্রেটিস বলেছিলেন নলেজ ইজ পাওয়ার। নলেজ যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে বইয়ের বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারবো না। আমাদের নলেজ শেয়ার করার জন্যই আমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আজকে সেই প্ল্যাটফর্ম তৈরি হলো আপনাদের সহযোগিতায় এবং আমাদের গভর্নমেন্ট এবং আমাদের মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন আইসিটি ডিভিশনের সহযোগিতায় যে আমরা প্রজেক্টগুলি পাচ্ছি সেগুলো আমরা ক্যারি আউট করব। তার সাথে সাথে আমি আশা করব রোবোটিক ইনস্টিটিউটের যে ডিরেক্টর মহোদয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করে ফান্ড আনবেন, সেই ফান্ডের মাধ্যমে রোবট তৈরি হবে, প্রোটোটাইপ তৈরি হবে, আমরা ইনকিউবেশন করব, আলটিমেটলি আমরা মার্কেটে ছাড়বো। বুয়েট মার্কেটে রোবট সাপ্লাই করবে ভবিষ্যতে, এটি আমি চাই। আশা করছি ইনস্টিটিউট সাকসেসফুলি সেটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। আপনার পৃষ্ঠপোষকতা না থাকলে আসলে রোবোটিক ইনস্টিটিউট অফ রোবোটিক্স কখনোই এটা থাকতো না। যারা জানেন না তারা হয়তো জানবেন, দীর্ঘ 2 বছর ধরে আসলে ল্যাব থেকে ইনস্টিটিউটে যাওয়ার যে পুরো প্রপোজাল এবং বুয়েটের বিভিন্ন ধাপে 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 যে পারমিশন বা অনুমোদনগুলো পেতে হয়, সেগুলোতে স্যার একদম ডাইরেক্টলি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে অংশগ্রহণ করে সেগুলো আসলে সুষ্ঠুভাবে সম্পাদন করেছেন। আসলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সময় স্বল্পতার কারণে আমরা আনুষ্ঠানিকভাবে আর ক্রেস্ট হ্যান্ডওভারের পর্বে যেতে পারছি না। তো আমাদের অতিথিবৃন্দ যারা এসেছেন তাদেরকে আমরা আসলে এই ক্রেস্ট হস্তান্তর করতে চাচ্ছি আইর্যাবের পক্ষ থেকে। আর যারা আছেন তাদের, আর যারা শিক্ষক মহোদয় এসেছেন বা অতিথি এসেছেন তাদের জন্য আমাদের আইর্যাবের পক্ষ থেকে একটা সুভেনির মগ আছে, সেটা আমাদের সোহেল রানা এখানে দিয়েছেন। আমাদের একটাই ক্রেজ দেওয়ার, সেটা হচ্ছে আপনারা যে রোবো সেবা দেখেছেন, বিসি স্যার সবসময় ইন্সপায়ার করেন। আমাদের এই ইনস্টিটিউটটা কিন্তু চলে, বা এখানে ইঞ্জিনিয়ার হিসেবে আমরা পেয়েছি স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, নোমান ভাই আছেন। তো উনারা আসলে একজন ইঞ্জিনিয়ারকে আমাদের এখানে আরএ হিসেবে দিয়েছেন, যার ফলে এটাই হচ্ছে আমাদের ফুল টাইম ইঞ্জিনিয়ার। সে আমাদের এখানে সহায়তা করছে, সবগুলো ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে একটা কৃতজ্ঞতা স্বরূপ আমরা স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিংকে একটা ক্রেস্ট উপহার দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। সোহেল রানা এবং নোমান ভাই, তোমরা যদি আসো। তো স্পেকট্রাম ইঞ্জিনিয়ার্স আরও আমাদেরকে আসলে আমাদের এখানে প্রায় 10টা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো যে ফিনান্সিয়াল সাপোর্ট, সেটাও প্রায় হয়তো 1 লাখ টাকার উপরে এরকম, সেই সাপোর্টগুলো ওনারা দেবেন বলে, পৃষ্ঠপোষকতা করবেন বলে আমাদেরকে বলেছেন। সেই জন্য অসংখ্য ধন্যবাদ। ফোরকান ভাইকেও ধন্যবাদ, উনি আজকে আসতে পারেননি স্পেকট্রাম ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। তাহলে আমরা এখন আমাদের জাস্ট যেহেতু সময় খুব কম, আমরা এই যে পাশেই উদ্বোধন হবে নাম ফলক, তো নাম ফলক, আর যারা সবাই স্টুডেন্টদের ওখানে আর যাওয়ার দরকার নেই, তোমরা কাইন্ডলি তোমাদের প্রজেক্টের সামনে চলে যাও, মন্ত্রী মহোদয় এটা উদ্বোধন করে জাস্ট একটা রাউন্ড প্রজেক্টগুলো দেখে দেবেন। আপনারা বাকিরা ল্যাবে চলে যেতে পারেন, ল্যাবে আমাদের প্রায় 24টা সেট আপ আছে, সেখানে চলে যেতে পারেন।